সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে থাকা শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর আর্জি, ভারতকে এই আর্জি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনে। শেখ হাসিনা বাংলাদেশে বহু মানুষকে হত্যা করেছেন, আর এই অভিযোগে ভারতের কাছে এই আর্জি বাংলাদেশের বার অ্যাসোসিয়েশনের। শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না। এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবস্থায় বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। বাংলাদেশের জনগণ এখন শেখ হাসিনার বিচার চাইতেছে এবং অনেকে দাবি করতেছে যে শেখ হাসিনা এই যে ছাত্রসহ পিলখানা হত্যাসহ তারপরে সেই হেফাজতের যেই হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড সহ বিভিন্ন যে হত্যাকাণ্ডের সাথে জড়িত, সেই হত্যাকাণ্ডগুলোর শাস্তি হিসাবে হলেও তাকে যেভাবে হোক শাস্তির আওতায় এনে ফাঁসি দিয়ে দেওয়া হোক। বিশেষ করে যেই সমস্ত মানুষ নির্যাতিত, নিপীড়িত হয়েছে বিগত 10-15 বছর ধরে, মারাত্মকভাবে নির্যাতিত, নিপীড়িত হয়েছে, সেই সমস্ত মানুষই কিন্তু এখন দাবি করতেছে যে কোনোভাবেই তাকে যেন ছাড় দেওয়া না হয় এবং যেভাবে হোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো ভারতে চলে গিয়েছেন এবং সেখানে আছেন, এবং সেখান থেকে যেভাবে হোক দ্রুত তাকে এনে যেন শাস্তির মুখোমুখি করা হয় এবং তাকে সর্বোচ্চ শাস্তি যেন প্রদান করা হয়। এবং ইতিমধ্যেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে ভারত থেকে বাংলাদেশে এনে শাস্তির মুখোমুখি করার ব্যাপারে সেই ছাত্রদের নেতা সমন্বয়ক নাহিদ তিনি ক্লিয়ারভাবে বিষয়ে ঘোষণা দিয়ে দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে। এবং পাশাপাশি এই বিষয় নিয়ে ডক্টর ইউনূস সাহেব, যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বা বলতে পারেন মানে সর্বোচ্চ পদে যিনি আসেন বর্তমানে, তিনি হচ্ছেন ডক্টর ইউনূস সাহেব। তো ডক্টর ইউনূস সাহেব তিনিও এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং কঠোর ঘোষণা তিনি দিয়েছেন। কারণ আপনারা জানেন যে ডক্টর ইউনূস সাহেব তিনিও কিন্তু এই যারা নির্যাতিত তাদের মধ্যে অন্যতম একজন, কারণ তাকে বলছিল যে পদ্মার নদীতে তাকে চুবিয়ে তাকে উঠাবে, এরকমটাও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাকে নিয়ে বলেছিল। তো যাই হোক দর্শক, এই বিষয়গুলো আমরা দেখবো আজকের ভিডিওতে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেল নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আমাদের আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখে আসি যে ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা তিনি এই শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ব্যাপারে, ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করার ব্যাপারে যে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন এবং কঠোর যে ঘোষণা দিয়েছেন সেটা, এবং পাশাপাশি ছাত্র নেতা নাহিদ সমন্বয়ক তিনি এই ব্যাপারে কি বলেছেন সেটা আমরা একের পর এক দেখে আসি। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এবং আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না। এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবস্থায় বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। এবং শুধু ফ্যাসিবাদ, যারা ফ্যাসিজমে সরাসরি সহায়তা করেছে এবং তাদের সমর্থক, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এবং আমরা বলতে চাচ্ছি যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো ধরনের সরকারকে সমর্থন করব না। এটা সেনা সমর্থিত সরকার হতে পারে বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে। আমরা এই ধরনের কোনো সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না। আমরা ঘোষণা করছি যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সমন্বয়ক ডাকসুর সভা সম্পাদক আক্তার হোসেনকে এখনো জেলে বন্দী করে রাখা হয়েছে, আমাদের সমন্বয়ক ইব্রাহিম নীরব সহ সারা দেশেই বিভিন্ন সমন্বয়ক, আন্দোলনকারী এবং নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে।
আমরা সকল কারাবন্দীদের এই আন্দোলনের কারাবন্দী এবং এছাড়াও এই ফ্যাসিস্ট রেজিমে যে নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দী করে রাখা হয়েছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি। 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের সাথে রাজপথে দেখতে চাই এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান রাখছি যে তারা যাতে আমাদের কাছ থেকে যে 24 ঘন্টার মধ্যে আমরা যে চূড়ান্ত সরকারের রূপরেখা দিব তা ঘোষণার আগ পর্যন্ত তারা যাতে রাজপথে অবস্থান করে এবং এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আন্দোলনের সুযোগে এখানে ফ্যাসিবাদের দোসররা এখনো নানান ধরনের অঘটন, নাশকতা, সহিংসতা করে এই আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যেতে পারে। আমরা আহ্বান জানাচ্ছি সকলের প্রতি, এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। কোনো প্রাণনাশ, কোনো সহিংসতা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারই আমরা সমাজে প্রতিষ্ঠা করব। বৈষম্য দূর করার জন্য, সমাজের ন্যায় বিচার এবং জীবনের নিরাপত্তার জন্যই কিন্তু এই এক দফা আন্দোলন ঘোষণা করেছিলাম। সেই ঘোষণার প্রতি যাতে সবাই শ্রদ্ধাশীল থাকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলের জীবন এবং জানমালের নিরাপত্তার জন্য মাঠে থাকবে, সে বিষয়ে সবচেয়ে বেশি সতর্কতা দিয়ে আমরা রাজপথে থাকব। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল, সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের। তারা আমার পাশে আছে, এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ বলতে পারবে না। অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নাই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের যে প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি, সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, সেটা করার। এটা আমরা এই আজকে পুরো আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে, এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায়, যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে দেওয়া, যে সকল স্তরে।
এটা হলো তার থেকে কেমনভাবে সামাল দিতে হবে তাকে, একটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা, এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময়। এই সরকার হবে, সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। কেউ জোর করে তাকে বলার ভালো হচ্ছে এটা না। ডক্টর ইউনূস সাহেব, যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা, তো তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর সাথে আপনিও একমত কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং বর্তমানে এই ডক্টর ইউনূস সাহেবকে সহ অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে এবং সেই সরকারে যারা এখন দায়িত্বে আছে, তো তাদের নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে সেটাও কমেন্ট সেকশনে নির্ভয়ে জানাতে পারেন। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের খ্যাতিমান এবং খুবই জনপ্রিয় একজন ইসলামিক স্কলার এবং যোগ্যতা সম্পন্ন একজন আলেম ডক্টর আফামা খালিদ সাহেব, যিনি ইউনিভার্সিটির প্রফেসর। এরপরে তিনি অনেক বিশাল অভিজ্ঞ সম্পন্ন একজন ব্যক্তি এবং সর্বস্তরের ওলামা একরাম যাকে বিতর্ক মুক্তভাবে কিন্তু গ্রহণ করে এবং যার অবদান সীমাহীন। এবং বর্তমানে যে দায়িত্বটি তাকে প্রদান করা হয়েছে একেবারে উপযুক্ত জায়গায় তিনি তার দায়িত্বটা পেয়েছেন। তো এই যে বাংলাদেশের ইতিহাসে প্রথম যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একজন যোগ্য আলেম, হক্কানি আলেম, সে সেখানে দায়িত্ব পেয়েছে এবং সে তার দায়িত্ব পালন করে সামনের দিকে এগিয়ে যাবে। এবং পাশাপাশি ডক্টর ইউনূস সহ আরও যেই সমস্ত নেতৃবৃন্দ যারা এখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে, তারা এখন কিভাবে সামনে দেশ পরিচালনা করবে সেটাই কিন্তু এখন মূল বিষয়। তবে যদি তারা নিরপেক্ষভাবে সব সেক্টরে যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে দায়িত্ব পাওয়ার পর থেকেই কিন্তু তারা সর্বোচ্চভাবে চেষ্টা করতেছে যে যেভাবে হোক দলীয়করণ মুক্ত করা এবং পাশাপাশি গণতন্ত্র, মানবাধিকার সহ বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশকে সামনে একটা সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোত্তকভাবে চেষ্টা করতেছেন। এবং আজকে ডক্টর ইউনূস সাহেব তিনি সেই আবু সাঈদ ভাই শহীদ রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা তাকে শহীদের মাকাম দান করুক, সেই আবু সাঈদ ভাইয়ের বাড়িতে কিন্তু ডক্টর ইউনূস সাহেব এবং সমন্বয়ক যারা তারা কিন্তু সেখানে গিয়েছেন এবং তারা সেখানে তার পরিবারকে সান্ত্বনা প্রদান করেছেন এবং পাশাপাশি বিভিন্ন রকমের সহযোগিতা কিন্তু তারা প্রদান করেছেন। তো এবং পাশাপাশি এটাও কিন্তু বলেছেন এই আবু সাঈদ সহ ছাত্রদেরকে যারা হত্যা করেছে নির্বিচারে এবং অন্যায়ভাবে, তাদেরকে উপযুক্ত শাস্তির মুখোমুখি করা হবে। তো এই বিষয়টা এবং এই যে সমন্বয়ক নাহিদ তিনি যে কথাগুলো বললেন সে সম্পর্কে আপনাদের মতামত কী, এবং আপনিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যাপারে কি আশা পোষণ করেন বা তার ব্যাপারে আপনার মতামত কি সেটা আপনি কমেন্ট সেকশনে নির্ভয়ে জানাতে পারেন। এখন আর এই ভয় নাই যে একটা কথা বললে বা একটা কথা লিখলে আপনাকে ধরে নিয়ে গুম করে ফেলবে বা আপনাকে ধরে নিয়ে কারাগারে আটকে রাখবে অথবা আপনাকে একেবারে হত্যা করে ফেলবে বা আপনার অস্তিত্ব নাই করে ফেলবে। এটা এখন আর সম্ভব না, এখন আর এটা হবে না। এবং যারা ইতিপূর্বে এই কাজগুলো করেছে এবং দলীয়ভাবে যারা করছে তাদেরকে কিন্তু এখন সেই দায়িত্বগুলো থেকে অব্যাহতি প্রদান করা হচ্ছে এবং যারা যোগ্য ব্যক্তি তাদেরকে কিন্তু দায়িত্বে বসানো হচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে পুলিশ প্রধান সহ অনেক সেক্টরে কিন্তু পরিবর্তন আস্তে আস্তে করে আসতেছে এবং আমরা আশা করি যে নিরপেক্ষভাবে দেশ সুষ্ঠুভাবে পরিচালনা হোক, সেইভাবে সামনে বাংলাদেশ এগিয়ে যাক। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।